This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গালীলা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি। দার্জিলিংয়ের বিস্তীর্ণ অরণ্য, পাহাড়ি স্যাঁতস্যাঁতে ভেজার বুনো গন্ধ ভরা সেই জঙ্গলে হঠাৎ কস্তুরীর সুবাস। নেওড়া ভ্যালিতে দেখা গেছে কস্তুরী মৃগ। বন দপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় রাতের আঁধারে ধরা দিয়েছে প্রায় বিলুপ্ত কস্তুরী হরিণ। কস্তুরী পৃথিবীর সবচেয়ে মূল্যবান সুগন্ধি। পুরুষ কস্তুরী হরিণের নাভিতে থাকে এই সুগন্ধি। কস্তুরীর গন্ধ এত ভয়ানক যে হরিণও তাতে বুঁদ হয়ে থাকে, ভুলে যায় আশেপাশের পৃথিবীকে। আমি কস্তুরী সেই মৃগের মতো নিজের গন্ধে নিজেই ভুলি। আসলে কস্তুরী হরিণের গন্ধটা এরকমই। ওই সাথে কি বলে যে এটা পৃথিবীর হয়তো সব থেকে মহার্ঘ বস্তু, দাম দিয়েও যাকে ধরা যায় না, বোঝা যায় না এর মূল্যটা। এমনিতে সোনার থেকে বহুগুণ বেশি দামে এই কস্তুরী বিক্রি হয়। এবার ভাবুন, সোনার এখন এমনিতে কত দাম, আর তার থেকেও যদি দামি হয় এরকম বহুগুণ, তাহলে তার কি অবস্থা। আর সেটা যদি এতটাই সুগন্ধি হবে, তাহলে তার জন্যে তো ওই কস্তুরী মৃগ কেন, বহু লোক, বহু রাজা রাজরা, বহু রাজার রানী সবাই কিন্তু পাগল হয়ে যেতে পারে। দেখুন, 70 বছর পর ওই তো শুনলেন আমাদের রাজ্যেই নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে সেই সুগন্ধির মালিকের দেখা পাওয়া গেছে। রেড পান্ডার ছবি তুলতে ওই ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল বন দফতর, কিন্তু তাতে যে পুরুষ কস্তুরী মৃগের ছবি ধরা পড়ে যাবে তারা বোধহয় ভাবতেও পারেননি। এখন সেই ছবিটা পেয়ে বন দফতরের কর্তারাও তাই জন্য একদম ভুবন ভোলানো হাসি হাসছেন। কস্তুরী হরিণের বিষয়টাই এমন। ওই বললাম যে পুরুষ কস্তুরী হরিণের নাভিতে থাকা এই সুগন্ধির মায়াটা এমনই যে যুগ যুগ ধরে ওর মায়ায় মানুষ তো বটে, এমনকি ওই হরিণ নিজেও বুঁদ হয়ে থাকে। এমন বুঁদ যে পৃথিবীর বাকি কোনো কিছুর সম্পর্কে আর কোনো চিন্তাভাবনাই থাকে না, ভাবার সময়ই থাকে না। ওই বলে না যে স্থান কাল পাত্র হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিলে, হচ্ছে সেরকম। কস্তুরীর গন্ধে যদি কস্তুরীর মালিকের এই অবস্থা হয়, তাহলে চারপাশের কি অবস্থা হবে বলুন তো। দেখুন, ওই ট্র্যাপ ক্যামেরায় কস্তুরী মৃগের ধরা পড়ার খবরটা পাওয়ার পর থেকেই একটা কথা ভাবছিলাম। কস্তুরী মৃগ ধরা পড়েছে, কস্তুরীর গন্ধও নিশ্চয়ই চারপাশে পাওয়া যাবে এবার। কিন্তু আমরাও কি এরকম কোনো ওই কিছুতে বুঁদ হয়ে রয়েছি যার প্রভাবে ওই জিনিসটা ছাড়া পৃথিবীর আর কোনো কিছুতেই আমাদের মন নেই? আছে। কস্তুরীর গন্ধের মতোই আমাদের চারপাশে একটা গন্ধ কিন্তু এখন মম করছে, ভোটের গন্ধ। যে গন্ধের টান আমাদের বাকি সব কিছুকে ভুলিয়ে দিচ্ছে। সবাইকে, মানে সবাইকে, কিন্তু আপনাকে, আমাকে, রাজনৈতিক নেতা, সবাইকে। এ দেখুন, চারপাশে যেভাবে ভোটের গন্ধ মম করছে এবং তাতে যেভাবে রাজনৈতিক দলগুলো বুঁদ হয়ে আছে, সবার মুখে কিন্তু একই কথা। বিজেপি ওই গন্ধে মাতোয়ারা হয়ে 1 কোটির কমে নামছেই না। যাই বলুন 1 কোটি, যাই বলুন 1 কোটি। এবার এসআইআরে কত নাম বাদ যাবে এটা প্রশ্ন করলেই 1 কোটির থেকে যে বিজেপির উত্তর শুরু হচ্ছে, সেটাও তো এই ভোটের গন্ধেই বুঁদ হয়ে থেকে। আবার তৃণমূলকে দেখুন কি ভাবছেন, প্রশ্ন করলেই তৃণমূল নেতারা উত্তর দেবেন প্রচুর গণ্ডগোল হবে এসআইআরে, 3 বছর মিনিমাম লাগা উচিত, সেটা 2 মাসে কখনো হয় নাকি? ওই যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ওই খসড়া তালিকাটা প্রকাশ পেলেই কেলেঙ্কারি কাণ্ড হবে, প্রচুর ভুলটুল বেরোবে আর কি, উদর পিণ্ডি বুদর ঘাড়ে যাবে, এই সমস্ত কিছু। অর্থাৎ সেই ভোট, সেই এসআইআর, আর এর মাঝখানে যে তৃতীয় পক্ষ যারা বাঁশি বাজাবেন, নির্বাচন কমিশন, তারাও তো বুঁদ একই চিন্তায়। রেকর্ড সময়ে, যে যাই বলুক, রেকর্ড সময়ে এসআইআর শেষ করে দেখিয়ে দেবো। বুঝতে পারছেন? এর মাঝখানে আপনি আর আমি একটা
ওই ঘোরের মধ্যে থাকবো, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক নেতা তো, আমাদের কখনো একরকম ভাবতে দেবেন না, একরকম বুঁদ হয়ে থাকতে দেবেন না। এই বুঁদ হওয়াটাও তারা কন্ট্রোল করবেন। সেই জন্যই শুভেন্দু অধিকারী মাঝখান থেকে আরেকটা বিরল গন্ধ আমাদের শুকিয়ে দিয়েছেন। সে গন্ধটা কার জানেন? শিল্পের গন্ধ। এই এসআইআরের ভরা বাজারে অনেক দিন পর কীরকম একটা শিল্পের সুবাস ফিরিয়ে আনলেন শুভেন্দু অধিকারী। ভাল লাগছিল। ওই দীর্ঘদিন অভুক্ত থাকার পর সেদ্ধ ভাতের গন্ধটা যখন ওই হাঁড়ির থেকে বেরিয়ে আসে, মানুষজনের অবস্থা যেরকম হয় না, তার ওই গন্ধের মূল্য কিন্তু কস্তুরির থেকেও বেশি, সেটা মনে রাখবেন। এও এক ধরনের কস্তুরি। সুতরাং আমাদের নাকে এখন সেই নতুন ধরনের কস্তুরির গন্ধ ছুঁয়ে দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। তাই ভাবছি শুভেন্দু অধিকারীকেও কি আমরা কস্তুরি হরিণ বলতে পারি? বিজেপিকে আনুন, টাটাকে ফেরাবো বাংলায়। হলদিয়া শিল্পে জোয়ার আসবে, ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে পাবে পাবে। ধর্মের কথা নেই, মন্দির মসজিদ নেই, এমনকি ওই কত বাদ যাবে না বাদ যাবে, অনুপ্রবেশকারী বাংলাদেশি, এ সমস্ত কোনো কথা নেই। কথাটা শুনলেন তো? কথাটা শিল্পের। আবার কলকারখানা হবে, শিল্প হবে, ওই চারপাশে সেই বড় বড় চিমনিগুলোর থেকে ধোঁয়া বেরোবে, ভোঁ বাজবে। আপনার আমার ঘরের ছেলেপুলে সবাই ব্যাগ নিয়ে নির্দিষ্ট সময়ে সেই কলকারখানার পথে হাঁটা দেবে। তারপর একটা নির্দিষ্ট সময় সেই ভোঁ বাজলে সবাই বেরোবে। মানে কিরকম স্বপ্নের মতো শোনাচ্ছে না ব্যাপারটা। এই কথাটা শোনার পর আমার কি মনে হচ্ছে জানেন তো? এই রাজ্য থেকে শিল্পের হারানো সুর এই যে আবার শোনা যাচ্ছে, সেটা ওপর থেকে রতন টাটাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যদি কোথাও থেকে থাকেন আর কি। মানে সিঙ্গুর থেকে টাটাদের বিদায়, আর কেমিক্যাল হাবটা ওই নন্দীগ্রাম, সেটার অবলুপ্তি, এই দুটো প্রায় একই সময় ঘটেছিল। এবং একই সঙ্গে আমাদের রাজ্য থেকে শিল্প নামক বস্তুটা কীরকম যেন ভ্যানিশ হয়ে গেছিল। এবং এমন একটা সময় গোটা গল্পগুলো ঘটেছিল, এটাও একটা অদ্ভুত অদ্ভুত বৈপরীত্য। সেই সময় ব্যক্তি শুভেন্দু অধিকারী শিল্পের বিরোধিতা করেছিলেন তৃণমূল নেতা হিসেবে। সেই শুভেন্দু অধিকারী আজ বিজেপি নেতা হিসেবে শিল্প চাইছেন, টাটাকে ফিরিয়ে আনবেন বলছেন। দেখুন, ডিসেম্বর থেকে হয়তো প্রচারে এলে নরেন্দ্র মোদীর মুখেও ওই টাটাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি শোনা যাবে। এবং এর তো একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ, রতন টাটাকে নিয়ে বাংলার শিক্ষিত মানুষের মনে একটা অপরাধবোধ এবং আক্ষেপ, এই দুটোই একই সঙ্গে কাজ করে, আজও করে, একটা আফসোস। আর দুই, ওই টাটার বিদায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিল্প তাড়িয়ে দেওয়ার অভিযোগটা তোলার সুযোগ বিজেপির রয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য 2022-এ দাবি করে বসে আছেন যে তিনি টাটাকে তাড়াননি। তো তারা যা বলবেন সেগুলোই তো শেষ কথা। আপনার আমার জানা বোঝা দেখা এগুলোর কোনো ভ্যালু কিন্তু নেই, এটা সবসময় মাথায় রাখবেন। কিন্তু এই হলদিয়ার মানুষ তারা কিছু কিছু জিনিস কিন্তু দেখেছেন, জানেন তো? তারা দেখেছেন তাদের জেলার ওই ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বলছেন, বিজেপি ক্ষমতা এলে হলদিয়ায় আবার শিল্পের জোয়ার আসবে। এই জোয়ার তো আরও অনেক আগে আসার কথা ছিল। সে 8-এর দশকে হলদিয়া শিল্প তালুকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল। জ্যোতি বসুর সরকার তখন রাজ্যে, আর মনে আছে? সে হলদিয়ায় ওই পেট্রোকেমিক্যালস কারখানা হবে, শিল্পের জন্য পরিকাঠামো চাই, সমস্ত ব্যবস্থা করতে হবে। সেই সময় ওই বামেরা তারা ওই কৌটো নিয়ে নিয়ে চাঁদা তুলতে বেরিয়েছিল। এখনকার ভাষায় সেটা ক্রাউড ফান্ডিং, আর তৃণমূল বিজেপির ভাষায় যেটা কৌটো নাচানো। সেই কৌটো নাচিয়ে হলদিয়া শিল্পের জন্য টাকা সংগ্রহের কথা বামেরা কিন্তু আজও বলেন। কিন্তু হলদিয়ায় শিল্পের কথা শোনা গেল কার মুখ থেকে? শুভেন্দু অধিকারীর মুখ থেকে। এবার হোক যার মুখ থেকেই হোক আর কি, শোনা তো গেল সেই হলদিয়া, সেই শিল্প। আমার কি মনে হয় জানেন, ওই বাম নেতারা তারা কিন্তু বিলক্ষণ নস্টালজিক হয়ে পড়েছেন। হাজির হাজির হাজির, আবার সে এসেছে ফিরিয়া।
ফিরে এসেছে হলদিয়া, ফিরে এসেছে হলদিয়ার শিল্প সম্ভাবনা। শুভেন্দু অধিকারী হলদিয়ায় শিল্পকে বাঁচিয়ে তোলার কথা বলেছেন। অমনি হলদি নদীর মনে পড়ছে ইতিহাস। ৭-এর দশকে হলদিয়া বন্দর ঘিরে শিল্পের পরিকল্পনা, তখন কংগ্রেস জমানা ছিল। ৮-এর দশকে বাম জমানায় হলদিয়ায় শিল্প স্রোতে গতি। ১,২০০ একর জমিতে গড়ে ওঠে পেট্রোকেমিক্যাল হাব। অনেকদিন পরে লোকে হলদিয়া পেট্রোকেমিক্যাল শব্দের নাম শুনল। আমরা তো আমাদের যৌবনটা পুরো এটার মধ্যে দিয়েছি, আন্দোলন লড়াইয়ের মধ্যে দিয়ে শিল্পায়নের জন্য। এই মমতা ব্যানার্জি তৎকালীন অর্থমন্ত্রীকে বাংলার এমপি হয়ে সনদ পেশ করেছিলেন, দাবি সনদ পেশ করেছিলেন যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান যাতে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিনিয়োগ না করে। স্মৃতিমেতুর মোহাম্মদ সেলিম, সেই সঙ্গে তাঁর রাজনৈতিক চিমটি। হলদিয়ায় তাঁরা যখন শিল্প আনার জন্য লড়ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে বিরোধিতা করেছিলেন বলে অভিযোগ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী হলদিয়ার পুনরুজ্জীবনের কথা বলছেন, কেমন লাগছে? রাজ্য সরকার কি রাজ্যের স্বার্থ দেখছে? বিজেপি তো দেখবে না। শুভেন্দুরা বলে কি লাভ? এবং শুভেন্দু ইজ নাথিং বাট অ্যান এজেন্ট অফ দ্যাট ওয়েস্ট ইন্ডিজ কোম্পানি, নট ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিয়াজ। মোহাম্মদ সেলিম যা বলছেন তার মধ্যে দুটো বিষয় তো পরিষ্কার। এক, বামেরা হলদিয়াকে শিল্প তালুক হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন। আর এখন শুভেন্দু অধিকারী হলদিয়াকে বিক্রি করে দিতে চাইছেন, এটাই তো বোঝাতে চাইলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক। কিন্তু ৮-এর দশকে হলদিয়ায় শিল্প আনার হকদার যদি তখনকার শাসক হয়, তাহলে এখন হলদিয়ায় শিল্পর কস্তুরি ছড়ানোর দাবিদারকে, সেটা রাজ্যের প্রধান বিরোধী দল। কি অদ্ভুত বৈপরীত্য বলুন তো। এবং মজার ব্যাপার হচ্ছে, যে জন্যে তখন তারা আন্দোলন করেছিলেন, রাজনৈতিক নেতা তো, তারা কিন্তু কিসের জন্য কি হয়েছে সেটা মাঝে মধ্যেই তাদের অবস্থান বদলে যায়, তো তাই তাদের মনে রাখতে হয় কিন্তু শেষ অবস্থানটা কি ছিল। তারপর সেটা যখন মানুষের কাছে তার উল্টো অবস্থানের কথাটা বলেন, তখন তারা আবার দুটোর মধ্যে একটা লিঙ্ক করে দেন। মানে এই যে এখন নির্বাচন কমিশনের SIR-এর সুবাদে আপনারা ম্যাপিং ট্যাপিং কত কিছু শুনছেন না, 2002-এর সাথে আজকের দিনের ম্যাপিং করতে হবে, এ সমস্ত শুনছেন। এই ম্যাপিং করাটা নিয়ে যতই রাজনৈতিক তরজা চলুক, রাজনৈতিক নেতা কিন্তু ম্যাপিং করতে সিদ্ধহস্ত, এতে তাদের কোনো সমস্যা হয় না। তাই শুভেন্দু অধিকারীও করে দিয়েছেন। ওই একদিকে তিনি যখন হলদিয়ায় ওই শিল্পের পুনরুজ্জীবনের কথা বলছেন, তখন তার মাথায় তো আছে ওখানে কি জন্যে তারা বিরোধিতা করছিলেন। সেটা তো ওই যারা জমি দিয়েছিলেন তাদের জমি নেওয়া হয়েছে জোর করে, এই সমস্ত ব্যাপার ট্যাপার ছিল। শুধু তো হলদিয়া নয়, তারপরে সিঙ্গুর, নন্দীগ্রাম, সব জায়গায় তো একই গল্প ছিল। সুতরাং এই কারণগুলো তাদের দিকে ধেয়ে আসবে, তারা জানেন। এই জন্যই তারা কি বললেন, যারা জমিদাতা তাদের ছেলেদের এই নতুন পুনরুজ্জীবিত হলদিয়ায় চাকরি হবে। মানে নিজের জায়গাটা, আগের অবস্থানটাকে জাস্টিফাই করে দিলেন, বুঝিয়ে দিলেন কেন ওই অবস্থান নিয়েছিলেন। তখন ওই যাদের জমিগুলো গেছিল তাদের স্বার্থ দেখা হয়নি, কিন্তু এবার যখন হবে তখন তাদের সমস্ত রকম স্বার্থ দেখা হবে। হবে তো বটে, কিন্তু তলায় ওই একটা সতর্কতামূলক বিজ্ঞপ্তির মতো ছোট্ট করে লেখা আছে, কন্ডিশন অ্যাপ্লাই, শর্তাবলী প্রযোজ্য। এই শর্তটা কি? হলদিয়াকে নতুন করে শিল্প পেতে হলে রাজ্যে বিজেপি সরকারকে আনতে হবে। কিন্তু এটা শুনে আপনার আমার মনের মধ্যে একটা প্রশ্ন তো খচ করে উঠতেই পারে, আরে হলদিয়া সে তো একটা বিধানসভা কেন্দ্র মাত্র। একটা সময় যার বিধায়ক ছিলেন তাপসী মণ্ডল, শেষ নির্বাচন অনুযায়ী, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেছিলেন। এবার তাও যদি ধরি যে হলদিয়া বিজেপির জেতা আসন, তাও তো এই প্রশ্নটা থাকবেই, একটা কেন্দ্র কি করে রাজ্যের সরকার বদলের কারণ হবে? কারণ হবে, তার কারণ শুভেন্দু অধিকারী তো সেটাই দেখাতে চাইছেন। কারণ হবে তার কারণ এই পুরো নিজের এলাকাটাকে কেন্দ্র করেই এখন শুভেন্দু অধিকারী তার চিন্তাভাবনাটাকে ছড়িয়ে দিতে চাইছেন। আসলে ভোট যত এগিয়ে আসে, এই ভোটের কারিগররা কিন্তু নিজেদের গড়টাকে আগে মজবুত করে নেন, নিজের পায়ের তলার মাটিটা শক্ত রাখতে হবে। তো শুভেন্দু অধিকারী সেটাই করছেন এবং বলেছেন
তার পাশাপাশি যে এই ভোট শিল্পের কথা বলার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে বলে দিয়েছেন যে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুরের 16টা বিধানসভা আসনেই নাকি বিজেপি জিতবে, এবং শুধু জিতবে না, কত পার্সেন্ট ভোট পেয়ে জিতবে সেটাও আগাম বলে দিয়েছেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুরে বিজেপি নাকি এবার 51% ভোট পাবে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ফোকাস সেটা কিন্তু নিজের জেলায়। ভোট যত এগিয়ে আসবে বিরোধী দলনেতা ততই সেই জায়গাটাকে তার দুর্ভেদ্য দুর্গ করে তুলতে চাইবেন, কারণ নিজের পায়ের তলার মাটি যদি আলগা হয় তাহলে কি আর গোটা রাজ্যে পাত্তা পাওয়া যাবে? এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে 44% ভোট, এই জেলায় তৃণমূল পেয়েছে 43% ভোট। আর 4 মাস পরে আমরা 51% ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব। হলদিয়ায় শিল্প আসবে, শিল্প বান্ধব পরিস্থিতি তাই জন্য এখন তৈরি হয়েছে, কারণ হলদিয়ায় বিজেপির বন্ধা রাজত্ব ঘোচানোর জন্য হলদিয়ার বর্তমান যিনি বিজেপির বিধায়ক তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূলে এসেছেন। শুভেন্দু সেটা বুঝতে পেরে বলেছেন কিনা সেই ব্যাখ্যা শুভেন্দু দিতে পারবেন। আমরা 7টা এমএলএ জিতেছি, আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে। এটাকে হাফ লাখ ভোটে হারাবো, এটাকে হাফ লাখ ভোটে আমি হারাবো। ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার 4টে জুতো ছেড়ে যেত। যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন অনেক সুবিধা, যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে। যাই হোক, এই যে শিল্পোন্নয়নের জিগিরটা, এটা শুনে আপনাদের সেই শুনতে এরকম লাগছে না আবার সে এসেছে ফিরিয়া? এটাই যে মানে আমরা আবার নতুন করে চোখের সামনে, বা হলদিয়াবাসী তাদের চোখের সামনে হঠাৎ শিল্প প্রতিশ্রুতি, শিল্প সম্ভাবনা দেখতে পেলেন। তার গুরুত্ব কি? গুরুত্ব হলো এই যে এতদিন ধরে আমরা একঘেয়ে একগাদা জিনিস দেখতে পাচ্ছিলাম, সবার বক্তব্য, সবার চিন্তাভাবনা সব ছিল বুঁদ হয়ে থাকা একটা গন্ধে, ওই ভোট চুরি, অনুপ্রবেশ, এর বাইরে যে আর কিছু আছে বা ওটাকে কেন্দ্র করে ধর্মের রাজনীতি, তার বাইরেও যে রাজনীতির মঞ্চ থেকে কোনো কথা আসতে পারে সাধারণ মানুষের জন্য, সেটাই আমরা শুনলাম। এবার মজাটা কি জানেন তো? মজাটা অন্য জায়গায়। আমাদের রাজ্যটা বড় তো, এবং দেখবেন উত্তরবঙ্গে আপনি যদি যান, এই উত্তরবঙ্গ নামটাতেই ওখানকার লোকজনের আপত্তি আছে। এই উত্তর দক্ষিণ বিভেদটার মাধ্যমে নাকি উত্তরবঙ্গের মানুষজন চিরকালই বঞ্চিত থেকে যান, এটা একটা তাদের আক্ষেপ আছে, তাদের ভেতর ভেতর একটা ভীষণ ক্ষোভ জমে আছে। আপনি কথা বলে দেখবেন এই জায়গাটাই অদ্ভুতভাবে মিলে গেল। এখানে আপনি হলদিয়াতে শিল্প সম্ভাবনার কথাটা শুনলেন, আর ঠিক একই তার রেশই বলতে পারেন ওই শিলিগুড়িতে শোনা গেল। শিল্পের মাধ্যমে দুটো জায়গা যোগ হয়ে গেল। শুধু এখানে শিল্প ফিকে হয়েছে, শিল্প আবার জোরালো হতে পারে, এই দাবি, এই প্রতিশ্রুতি, এইগুলো চোখের সামনে আপনি দেখতে পেলেন। আর ওখানে নাকি শিল্পের সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে, সেই আশঙ্কাটা শুনতে পেলেন। একটা বৈপরীত্য তার মানে আছে, যতই শিল্পের মাধ্যমে আপনি ম্যাপিং করুন, এই বৈপরীত্যটা থাকছে। গত মাসে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই 1 মাসে কাজ নিশ্চিতভাবেই অনেকটা এগিয়ে গেছে। এবার কোন জমিতে সেই মন্দিরটা হবে সেটাও ঠিক হয়ে গেছে। বিতর্ক তো মানে যাবতীয় বিতর্ক সেই জমিকে কেন্দ্র করে। শিলিগুড়ির কাছে উজানু বলে একটা জায়গা আছে জানেন তো, সেখানেই বড় মহাকালের মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিরোধীরা কি বলছে? বলছে ওই জমিটা নাকি শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। এবার বিরোধী বললাম তো, বিরোধী কারা? আপনি ভাবছেন তো ওখানে বিজেপি বলছে, তার মানে শুধু বিজেপি বলছে না, সিপিআইএমও বলছে। সিপিআইএম এবং বিজেপি একই সুরে এই অভিযোগগুলো করছে। মানে শিল্পের পাশে বামেরা তো আছেই, ওখানে বিজেপিও রয়েছে। এখানেও যখন শুভেন্দু অধিকারী শিল্পের দাবি তুলছেন, ওখানেও শিল্প হচ্ছে না বলে বিজেপি আক্ষেপ করছে, তোপ দাগছে, তখন বলতে হবে যে এবার কিন্তু বিজেপির এজেন্ডায় এই শিল্পটা
থাকছেন স্যারের মতো ব্যাপার আর কি। তো যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার সেটা না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিজেপি ওখানে কিসের বিরোধিতা করছে? মন্দিরের। শিলিগুড়িতে শিল্প চাই, মন্দির চাই না, এটা কে বলছে? বিজেপি বলছে। এটা শুনে আপনারা সবাই একটু বিষম খাচ্ছেন তো? যারা ধর্ম নিয়ে কথা বলেন, ধর্মটা যারা মানে তাদের রাজনীতির একটা অঙ্গ করে ফেলেছেন, সেই বিজেপি নেতারা এখন ধর্ম ভুলে শিল্পের কথা বলছেন এবং মন্দিরের বিরোধিতা করছেন। তৃণমূল যদিও দাবি করছে যে মন্দির হলে পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে, মানে এটার মধ্যে ভক্তি রসটা কম, একটু বাণিজ্যিক রসটা বেশি মাত্রায় রয়েছে, এটাই তারা বোঝানোর চেষ্টা করছেন এবং এর ফলে রাজ্যের লাভ হবে এটা দেখানোর চেষ্টা করছেন। কিন্তু শিলিগুড়িতে সিপিআইএম আর বিজেপি এই যুক্তি মানছে না। তাদের যুক্তি, মন্দির তৈরি করতে গিয়ে প্রথম থেকেই নাকি লস, মানে ক্ষতির মুখে পড়ছে রাজ্য সরকার। কীরকম? শিলিগুড়ির ওই উজানি মৌজার যে জমিগুলো শিল্প তালুকের জন্য রাখা ছিল, সেই জমির বর্তমান দাম নাকি আনুমানিক 700 কোটি টাকা। এবার অশোক ভট্টাচার্য সহ প্রাক্তন মন্ত্রী, বামমন্ত্রী এবং উত্তরবঙ্গের নেতা, তার সঙ্গে বাকি বিরোধীদেরও দাবি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ নাকি সেই জমি হিডকোকে মাত্র 1 টাকায় দান করেছে, মানে কোটি টাকার সম্পত্তি জলের দরে দিয়ে দিচ্ছে। এবার আপনি এটা বলতে পারেন, আরে দুটোই তো সরকারি ব্যাপার, সরকার এক হাত থেকে আরেক হাতে নিচ্ছে, এতে অসুবিধের কি আছে? কিন্তু ওই বললাম, হিডকো যা করবে তার ভাগ ওই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ তো পাবে না, ফলে উত্তরবঙ্গ আবার বঞ্চনার শিকার হলো। এই সেন্টিমেন্টটায় ঘা দেওয়াটা সহজ হয়ে যাচ্ছে। হয়তো গৌতম দেবের কথাই সত্যি, মন্দির হয়তো সত্যিই শিল্প, হয়তো মন্দিরের মধ্যে এমন শিল্প সম্ভাবনা লুকিয়ে আছে যা সিপিআইএম বা বিজেপি এখন ধরতে পারছে না। এই যেরকম আমরা ধরতে পারিনি মন্দির ছেড়ে কোনো একটা সময় বিজেপি শিল্পও চাইতে পারে। আসলে বললাম না, ভোট যত এগিয়ে আসছে ততই আমাদের সামনে এইরকম সব অদ্ভুত প্রেক্ষাপট তৈরি হচ্ছে, যেগুলো আমরা আগাম বুঝতে পারছি না অথবা আঁচ করতে পারছি না, আর যখন দেখছি তখন বিশ্বাস করতে পারছি না। উত্তরবঙ্গের শিল্প নগরী করা দরকার, উত্তরবঙ্গের শিল্প চাই। শিল্প করতে গেলে যে জমি দরকার, সেটা মন্দির করে জমিগুলো নষ্ট না করা। কি করেছেন ওনারা? প্রথম কথা হচ্ছে 1 টাকা দিয়ে জমিটা দিয়ে দিলেন। এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কর্মসংস্থান হবে। এটা ওখানে একটা স্টেডিয়াম হচ্ছে 27 একর জায়গা, এটা বলা হচ্ছে না। ওখানে একটা কনভেনশন সেন্টার হচ্ছে কাওয়াখালীতে, সেটা বলা হয়নি। আর এটা যেটা মন্দির হচ্ছে, সেটা একটা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, উত্তরবঙ্গ ট্যুরিজমের জায়গা, পর্যটনের বিকাশ হবে। ট্যুরিজমটাও একটা শিল্পের মধ্যে পড়ে। শিল্পই তো নেই, তো ভগবান ভরসা, সেই জন্য মন্দির তৈরি হচ্ছে, কোথাও মসজিদ তৈরি হচ্ছে, কোথাও বাবরি মসজিদ তৈরি হচ্ছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গে। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন, আর অধিবেশন চলাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় আসার কথা। এবারের অধিবেশন নিয়ে কেন্দ্রীয় সরকারের স্বাভাবিকভাবেই বিশেষ দুশ্চিন্তা নেই, বরঞ্চ ফুরফুরে মেজাজ রয়েছে। বিহারের এই নির্বাচনী ফলাফলের পর ইন্ডিয়া ঐক্য এমনিতেই ঝিমিয়ে রয়েছে। বিরোধীদের যাবতীয় আশা ভরসা সবই এখন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি জানে এই রকম আবহে তারা যদি পশ্চিমবঙ্গে পালাবদল করতে পারেন, তাহলে কিন্তু জাতীয় রাজনীতিতেও একটা বিরাট নিশ্চিন্ত হয়ে যাবে। মানে জাতীয় রাজনীতিতে তারা বিরোধিতার শেষ কাঁটাটাও মোটামুটি উৎপাটিত করতে পারবে, মুছে দিতে পারবে। তাই কি রণকৌশল একটা বিরাট বদল আনছে বিজেপি। আর ভোটের জেতার জন্যে যদি হিন্দুত্বকে তার জন্য একটু হালকা করে উন্নয়নে জোর দিতে হয়, তাতে তাদের বিন্দুমাত্র দ্বিধা নেই। দেখুন, এইটা কিন্তু কেউ কেউ ভাবতে পারেন এটা কি এখন মানে এই পশ্চিমবঙ্গের ভোটের কথা মাথায় রেখে হঠাৎ বিজেপির মনে হলো এখানের জন্য একটু অন্যরকম ভাবনা চিন্তা করা দরকার। অন্য রাজ্যে যে বক্তব্য কাজ করে, যে প্রচার কাজ করে, সেটা এখানে কাজ করবে না, এটা কি তারা বুঝে গেছেন? এর আগেও তো এর আগের ভোটগুলোতেই ধর্ম, মন্দির এ সমস্ত বিভিন্নভাবে তারা তো চেষ্টা করেছিলেন, হয়নি। তাদের কি হঠাৎ মনে পড়ে গেছে যে নরেন্দ্র মোদী দলের সাংসদদের ডেকে বলেছিলেন যে ওই একঘেয়ে প্রচার একটা তৈরি করা হলো, সেটাই চারপাশে হবে? এরম তো নয়।
যেখানে যেটা ইস্যু সেটা ধরে প্রচার করতে হবে, সেটাই কি মনে পড়ে গেল? না, এটার জন্য, এটা বলার জন্য বা করার জন্য বা যেটা দেখে আপনারা চমকাচ্ছেন, সেটার জন্য বিজেপিকে নিজেদের আকাশ পাতাল বদলানোর কোনো দরকারই পড়ছে না। এই অভ্যেসটা তাদের আছে। কেন বলছি? দেখুন, 2008 সালে গুজরাটের আমেদাবাদে রাস্তা চওড়া করার জন্য নরেন্দ্র মোদীর সরকার পরপর মন্দিরে বুলডোজার চালিয়ে দিয়েছিল। নরেন্দ্র মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 200টার বেশি মন্দির ভেঙে ফেলা হয়েছিল বলে সেই সময় রিপোর্টে বেরিয়েছিল রাস্তার জন্য। বিশ্ব হিন্দু পরিষদের অশোক সিংঘাল এটাকে ওই গজনীর সুলতান মাহমুদের মন্দির ধ্বংসের সঙ্গে তুলনা করেছিলেন। বুঝতে পারছেন এই উন্নয়নমূলক কাজের জন্য কতটা নিজেদের মানসিক সুস্থিতি রেখেছিল বা একবজ্ঞা ছিল সরকার। সংঘ পরিবার সেই সময় মোদী সরকারের বিরুদ্ধে ধর্মঘটের ডাক পর্যন্ত দিয়েছিল, কিন্তু কোথাও কিছু হয়নি। যা হওয়ার কাজ শেষ হয়েছে। আর শুধু মোদী নয়, উত্তরপ্রদেশে যোগী তিনি তো একই কাজ করেছেন। এই অযোধ্যার বারাণসীতে রাস্তা চওড়া করার জন্য অগুন্তি মন্দির ভেঙে দিয়েছে যোগী সরকার। আর তারপর অযোধ্যায় রামপথ আর বারাণসীতে ওই বিশ্বনাথ করিডোর তৈরি হয়েছে। মানে বুঝতে পারছেন, মন্দিরের রাস্তা চওড়া করার জন্যে যদি বুলডোজার চলতে পারে মন্দিরের ওপরে দিয়ে, তাহলে নবান্নের রাস্তা চওড়া করতে বিজেপি তো তাদের ওই চিরাচরিত রাজনীতির ধরন বা মন্দির রাজনীতিতেও বুলডোজার চালিয়ে দিতে পারে, এতটুকু দ্বিধা করবে না। এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। হয়তো তাই 22শে নভেম্বর মুর্শিদাবাদে ওই শুভেন্দুর সভায় জয় শ্রীরাম স্লোগানটা খুব একটা শোনা যায়নি, কার্যত ছেঁটে ফেলেছিল বিজেপি। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেছিলেন, যেটা বলেছিলেন সেটাও একটা বার্তা, কিন্তু মাথায় রাখবেন। তিনি বলেছিলেন যে সভাটা হচ্ছে এক মুসলিমের উদ্যোগে, মুসলিমরা কেন জয় শ্রীরাম বলতে বাধ্য থাকবেন, সুতরাং জয় শ্রীরাম নেই। ভাবা যায় এটা যে কত বড় সহিষ্ণুতার বার্তা, এবং সেটা বিজেপির ওই সভার থেকে দেওয়া হচ্ছে। তার মানে এখানে এই ধরনের বার্তার জায়গা আছে, সেটা তারা বুঝতে পেরেছিলেন। এবং স্থান মাহাত্ম্যটা চিন্তা করুন, মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা, 22টা বিধানসভার 16টিতেই মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, 3টেতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, আর তিনটে মোটামুটি সমান সমান। এবার ধর্মীয় কারণে যদি মুসলিম ভোট একজোট হয় তাহলে লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি হবে। মানে যে হাওয়ায় অধীর চৌধুরী ওই বহিরাগত ইউসুফ পাঠানের মতো অরাজনৈতিক ব্যক্তিত্বর কাছে হেরে যেতে পারে। কিন্তু ধর্মকে বাদ দিয়ে অন্য ইস্যুগুলো, সেগুলো যদি প্রকট হয় তাহলে তো এই ধর্মীয় ভেদাভেদের জায়গাটা থাকে না। বেকারি, দুর্নীতি, এই ইস্যুগুলো সে তো মুসলিম সমাজের মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। যদি সত্যিই পারে তাহলে তো বিজেপির সুবিধে। আর তৃণমূলের সুবিধে কিসে? যদি মুসলিম ভোট এক কাট্টা থাকে, সহজ সরল অঙ্ক। ফলে সবাই নিজের মতো করে নিজেদের স্ট্র্যাটেজি বদলাচ্ছেন। তাই জন্য বিজেপি হঠাৎ মন্দিরের বিরোধিতা করছে, জয় শ্রীরাম বলা বন্ধ করছে। আর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হঠাৎ করে বাবরি মসজিদ করার জন্য তেতে উঠেছেন। দেখুন, 1992 সালের 6 ডিসেম্বর ওই বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। আর তারপর রাম মন্দির তৈরি হয়ে গেছে, ধ্বজা উড়ে গেছে, সব কিছু কমপ্লিট। 2025-এর 6 ডিসেম্বর হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নেন। কতদিন পর? এর কারণ তো রয়েছে। দেখুন, এটার পাশাপাশি আবার একটা জিনিসও ঘটেছে, কিন্তু এরম না যে হুমায়ুন কবির ওয়াকওভার পেয়ে গেছেন। তিনি যে মুহূর্তে ওখানে বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন, বিজেপির নেতা পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করে দিয়েছেন। তাহলে ওয়াকওভার পেলেন না। কেউ বলবেন, বাহ, এ তো পুরো একদম শেয়ানে কোলাকুলি হচ্ছে, সমানের টক্কর। হুমায়ুন কবির কি এই টক্করটাই চেয়েছিলেন? যেটাকে আপনারা লড়াই ভাবছেন, সেটার মধ্যেই কি হুমায়ুন কবির জয় দেখতে পাচ্ছেন? কারণ এই টক্করে এই ধর্মীয় সংঘাত বা ধর্মীয় রাজনীতিই তো মান্যতা পেয়ে যাচ্ছে।
আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব করে দেখা বাবরি মসজিদ কেউ নামই দিতে পারেন, মসজিদের নাম থাকে বিভিন্ন জায়গায়। এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। কিন্তু সেটা হবে, কবে হবে, আদৌ হবে কিনা? আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির, এটা করবই কোন শক্তি আমাকে রুখতে পারবে না। দেখুন, যারা ইতিহাস পড়েছেন তারা জানেন বাবর পুত্র হুমায়ুন ঠিক, কিন্তু বাবরের পরিচয় সেটা তো শুধু মুসলিম শাসক হিসেবে নয়। মুঘলদের অনেক আগে ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সমরকান্দ বা বর্তমানে যেটা উজবেকিস্তান, সেখান থেকে বাবর এখানে এসেছিলেন এবং কি এনেছিলেন? সেন্ট্রাল এশিয়ার, মধ্য এশিয়ার সংস্কৃতি। তিনি চাকতাই তুর্ক ভাষায় আত্মজীবনী বাবরনামা লিখেছেন, কবি ছিলেন, গজল সৃষ্টি করেছেন, তুর্কি ভাষায় লিপি সৃষ্টি করেছেন। ইতিহাস, ভূগোল, জীববিদ্যা বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ছিল। মানে একজন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। তার এই বিভিন্ন যে মননশীলতা, তার এই যে গুণ, এর জন্যই তাকে নিয়ে কিন্তু অন্যভাবে, অন্য চোখে দেখার মানে প্রভূত একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু রাজনৈতিক বিতর্ক শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে গিয়ে আটকে রাখলো? একটা মসজিদের নামের মধ্যে। এই যে হুমায়ুন বললেন না, বাবরের ছেলের নাম হুমায়ুন কবির, তিনিও হুমায়ুন কবির। বাবরের ছেলে হুমায়ুন তিনি কি ছিলেন? তিনি রানী কর্ণাবতীর ওই রাখির মর্যাদা রাখতে যুদ্ধ করতে গিয়ে রাজ্যপাট খুইয়েছিলেন, ইতিহাসে লেখা আছে। মানে তিনি একজন হিন্দু নারীর রাখির মর্যাদা রাখতে যুদ্ধে গেছিলেন, রাজ্যপাট বাজি রেখে যুদ্ধে গেছিলেন। এটার জন্য তারা উদারতা লাগে। এই সমস্ত বিষয়গুলো দেখার পর হুমায়ুন আর হুমায়ুন কবির, মানে হুমায়ুন নামটা অবধি এক আছে, কিন্তু তারপরটা এক কিনা সেটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন। তবে হ্যাঁ, ভরতপুরের বিধায়ক বলতে পারেন যে তিনিও হাতে গীতা নিয়ে দেখিয়ে দিয়েছেন তিনি কত উদার। বটেই তো, সেই উদারতার জোরেই তো তিনি বলে দিয়েছিলেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো অত্যাচারই হয় না। বাংলাদেশে নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে তার এত ভালো লেগেছিল যে নিপীড়িতদের হাহাকার কানেই আসেনি। বাবরের ছেলে হুমায়ুন রানী কর্ণাবতীকে নিজের বোনের মর্যাদা দিতে রাজ্যপাট বাজি রেখেছিলেন। আর ভরতপুরের হুমায়ুন তিনিও তো বাজি রেখেছেন এই ধর্মীয় রাজনীতির ওপর। 30-40-এর জুয়া। হুমায়ুন কবির যে মুসলিম আর হিন্দুর অনুপাতের কথাটা বারবার বলেন, দেখুন সেটাকে কিন্তু উস্কানি হিসেবে ধরার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে ওয়াকফ বিরোধী আগ্রাসনকে কেন্দ্র করে ওই মুর্শিদাবাদে যেখানে নির্মম হত্যাকাণ্ড পর্যন্ত হয়ে গেছে, যে মসজিদ হুমায়ুন ওই তৈরি করার কথা বলছেন না, সেটাও কিন্তু একদিক থেকেই ওয়াকফ সম্পত্তিই হবে। তবে হুমায়ুন জাতি হিংসায় উস্কানি দিচ্ছেন না, এটা যদি কেউ ভাবেন ভুল ভাবছেন। হুমায়ুনের মন্তব্য কখনো জাতি হিংসার কারণ হয়নি। কেন জানেন? কারণ তিনি রাজনীতিক। তিনি যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে ধর্মীয় বিভেদের গন্ধ থাকতে পারে, ধর্মীয় বিভাজনের রাজনীতির গন্ধ থাকতে পারে, কিন্তু আসলে রাজনীতিটাই আসল। তিনি হিন্দু মুসলিম অনুপাতের অঙ্ক কষছেন। তাকে ওই ইতিহাসের হুমায়ুন বলে ভাবারও কোনো দরকার নেই, বা এখানে জাতপাতের রাজনীতিতে উস্কানিদাতা হিসেবেও দেখার কোনো দরকার নেই। তিনি আসলে রাজনীতির কেশব নাগ। তার অতীতের যাবতীয় পদক্ষেপ, প্রয়োজনে বিজেপি ঘুরে আসার মধ্যে দিয়েও কিন্তু তার প্রতি মুহূর্তে আঁক কাটার ছাপটা স্পষ্ট। অবশ্য তাকে শুধু এ সমস্ত বলে লাভ নেই, জানেন তো, আপনারা সেটা ভাবছেন তো, আমিও ভাবছি যে ঠিকই, পক্ষান্তরে সব রাজনীতিকই তো এক একজন কেশব নাগ, সারাক্ষণ ওই মানুষের মধ্যে বিভেদের অঙ্ক কষেন। সেটা কখনো কখনো হিন্দু মুসলমান ভাগ হয়ে যায়। এই তো হুমায়ুন তো এটাও বলেছেন যে মুর্শিদাবাদের ঘরে ঘরে রাম মন্দির তৈরি হলে তার কোনো আপত্তি নেই, তিনি স্বাগতই জানাবেন। তার মানে
মন্দির আর মসজিদের রাজনীতিটাই শুধু তার জেলা জুড়ে থাকুক, এটাই তিনি চেয়েছেন। কারণ এগুলো নিয়ে যত বেশি মানুষ মেতে থাকবেন, ততই উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতি, যেগুলোতে সাধারণ মানুষ একটা সময়ে নিঃশেষিত হয়ে যায়, সেই আলোচনাগুলো উজ্জ্ব হয়ে যায়, আড়ালে চলে যায়। এটাই কি হুমায়ুন চান? আর সেই জন্যই কি কার্তিক মহারাজ পদ্ম সম্মান পাওয়ায় তিনি বেজায় খুশি হয়েছিলেন? এই ধর্মের রাজনীতিটা কিন্তু তা বলে ভাববেন না শুধু একমাত্র তিনিই করছেন। ওই বললাম, কোনো পক্ষই ছাড়ে না। আর এখন এই পরপর বেশ কয়েকটা শিল্পমূলক বা শিল্পের ইঙ্গিতপূর্ণ কথাবার্তার কথা বললাম বলে এটাও ধরে নেবেন না যে বিজেপিও সেই ধর্মের রাজনীতি একেবারে ছেড়ে দিয়েছে। দেখুন, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে বেছে বেছে হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের তৃণমূল সরকার বদলি করে দিচ্ছে। ভাবুন তো, এক সময় সিভিক নিয়োগকেই অবৈধ বলতো বিজেপি, এখন সিভিক ভলেন্টিয়ারদের হিন্দু মুসলিম করছে তারা। তার মানে কি? মানে এই গোটা বিষয়টাকে, এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগটাকে, সেটাকেই তো ঘুরপথে স্বীকৃতি দেওয়া হয়ে যাচ্ছে, তাই কি না? হচ্ছে তো বটেই, আর হবে নাই বা কেন? সস্তায় কর্মসংস্থান করা গেলে কে আর শ্রমনীতির ধার ধারে? এই রকম কিছু কিছু গাজর ভোটারদের সামনে, মানে আপনার আমার সামনে ঝুলিয়ে দেওয়াটা, এটা তো সব রাজনীতিকেরই কর্তব্য। দেখুন, বিজেপির এই হিন্দুত্বটা, এটা কিন্তু ধর্মীয় হিন্দুত্ব নয়, জাতিগত হিন্দুত্ব। রাজ্য সরকার হিন্দুদের প্রতি অন্যায় করছে, এই ধারণাটা জাগিয়ে তোলার চেষ্টা, যাতে হিন্দু ভোট ব্যাংক তাদের পেছনে গিয়ে দাঁড়ায় একজোট হয়ে। এই সিভিক ভলেন্টিয়াররা, এরা যে শুধু ওই সস্তার কর্মসংস্থান তাও তো নয়। এই সিভিক ভলেন্টিয়াররা রাজ্যের প্রশাসনিক কাঠামোর একেবারে তলার সৈনিক। এদের ওপরেই কিন্তু ভিতেরা, এদের ওপরেই সব কিছু দাঁড়িয়ে আছে, মানে পদাতিক সৈন্য বলতে পারেন। এবার তাদের মধ্যে যদি ধর্মীয় বিভাজন ঘটিয়ে দেওয়া যায়, তার মানেই তো রাজনৈতিক আর প্রশাসনিক দিক থেকে চরম জলঘোলা হওয়ার সম্ভাবনা। ভোটের আগে মনে রাখবেন, যত জলঘোলা হয় সরকারের তত অসুবিধা, আর বিরোধীদের তত সুবিধে। এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে? এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জন। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু সিভিক ভলেন্টিয়ারদের থানার বাইরে ট্রান্সফার। বিজেপি নেতার পুত্র দল ছাড়েনি বলে, দল বদলায়নি বলে তাকে ভিলেজ পুলিশ থেকে কর্মচ্যুত। এই হচ্ছে এদের কাজের নমুনা। দেখুন, আজকে সিভিক ভলেন্টিয়ারের হিন্দু মুসলিম হয়েছে, খুব আশ্চর্য হবো না যদি কাল বিএলওদেরও এই হিন্দু মুসলিম হয়ে যায়। তবে বিএলওদের কাজ প্রায় ফুরিয়ে এসছে, তো তাদের নিয়ে ওই জল ঘোলা হওয়ার, কাটাছেঁড়া হওয়ার, অন্তত নতুন চোখে তাদের দেখানোর সম্ভাবনাটা বা সুযোগটা এই মুহূর্তে কম। এমনিতেই অবশ্য তাদের ওপর দিয়ে কম ধকল যায়নি। আর তারপর তো ধকল কি আর শেষ হয়েছে? প্রত্যেক দিন নিত্য নতুন সমস্যার দেখা মিলছে। মুর্শিদাবাদের এক বিএলও কি ফাঁপড়ে পড়েছেন জানেন? মানে আপনি শুনলে হাসবেন না কাঁদবেন ভাবতে পারবেন না, কিন্তু সমস্যাটা বাস্তব এবং জটিল সমস্যা। ডোমকলের চোয়াপাড়ার এক পরিবারে এনুমারেশন ফর্ম পূরণ করাতে গেছিলেন তিনি, যেরকম যাচ্ছিলেন বাড়ি বাড়ি। সেখানে গিয়ে এক আজব বিতর্কে পড়েছে। পরিযায়ী শ্রমিক শুকুর মণ্ডলের 2 স্ত্রী, আর এনুমারেশন ফর্মে স্বামী অথবা স্ত্রীর নাম বা ভোটার কার্ড নম্বর লেখার জায়গা মাত্র একটা। মানে ওখানে যদি স্ত্রীর নাম লিখতে হয়, শুকুর মণ্ডলকে এক স্ত্রীকে বেছে নিতে হবে। সেটা কীভাবে বাঁচবেন? ধর্মসংকট। আর শুকুর মণ্ডল সেই বিতর্কের মধ্যে যেচে কিছুতেই পড়তে রাজি নন। তার দাবি 2 স্ত্রীর নামই লিখতে দিতে হবে, কারণ তার 2 স্ত্রীরই সমান অধিকার। এবার বিএলও বুঝে উঠতে পারছেন না যে কি করবেন। মানে কোথাও গিয়ে শুকুর হয়তো নিজের পারিবারিক শান্তির কথা মাথায় রাখছেন, কিন্তু বিএলওর
তার তো অশান্তির চূড়ান্ত। তিনি কমিশনের হেল্পলাইনে ফোন করেছেন সমাধান সূত্র খুঁজে পেতে, কিন্তু সমস্যার সমাধান যথারীতি হয়নি। কারণ এমন এক সমস্যা, এই সমস্যার সমাধান করা কারুর সাধ্য নেই, কিন্তু সমস্যাটা বাস্তব। আমার স্বামী একা, আমরা দুজনেরই অধিকার আছে, দুজনেরই নাম বসবে, এটাই। ফর্মে একটা বইয়ের জায়গা আছে, হ্যাঁ একটা বইয়ের যদি হয় তাহলে তো আর একটা অধিকার পাচ্ছে না, সেজন্য অসুবিধা। হ্যাঁ ওখানে দুটো বইয়ের জায়গা নাই, তাই তো, ঘর নাই, সেইটা থাকা দরকার ছিল। আমি নির্বাচন কমিশনের যে হেল্পলাইন নাম্বার আছে ওটাতে ফোন করেছি, ওরা যথার্থ উত্তর দিতে পারেনি। কেউ বলেছে একটা লিখবেন, কোনো টাইমে বলছে যে ফাঁকা রেখে দেন, এরকম বলছে। নির্দিষ্ট যে একটা কোনো গাইডলাইন দিবে, এরকম কিছু দিতে পারে। ফলে এটা নিয়ে একটা সমস্যার মধ্যে সমস্যা। দেখুন, অসম বিধানসভায় আজ একটা বিশেষ বিল পাশ হয়ে গেছে। এই বিল আইনে পরিণত হয়ে গেলে বহু বিবাহ ওই রাজ্যে নিষিদ্ধ হয়ে যাবে। এই বিলের বিরুদ্ধে অবশ্য সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে মামলা হবেই হবে, কারণ এই বিল মুসলিম পার্সোনাল লয়ের পরিপন্থী। আর মুসলিম পার্সোনাল ল অনুযায়ী একজন মুসলিমের 4 জন পর্যন্ত স্ত্রী থাকতে পারে, তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি সরকারি কর্মী হন তাহলে তিনি একাধিক জীবনসঙ্গী রাখতে পারবেন না। 1964 সালের সিভিল সার্ভিস রুল অনুযায়ী একজন স্বামী বা স্ত্রী তাকে এরা যদি বর্তমান থাকেন তাহলে সরকারি কর্মীকেও তিনি সরকারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। এই অনুমতির শর্তটা রাখা হয়েছে ঠিকই, কিন্তু এই জটিলতা এড়াতেই সরকার কিছুতেই সরকারি কর্মীর একজন স্ত্রী থাকলে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয় না। কেন? কারণ পেনশন, ক্ষতিপূরণ এ সমস্ত কিছু উত্তরাধিকার কে হবে তা নিয়ে তো একটা চরম জটিলতা তৈরি হয়ে যায়। এবার আপনি বলতে পারেন মুর্শিদাবাদের এই শুকুর আলী, তিনি তো সরকারি কর্মচারী নন, তিনি পরিযায়ী শ্রমিক, কিন্তু তারও তো ওই শুধু পারিবারিক সমস্যা, গার্হস্থ্য সমস্যা সেটা ছেড়ে দিন, তার বাইরে তো উত্তরাধিকারের সমস্যাও রয়েছে। ভোটার তালিকা তো শুধু ওই ভোট দেওয়ার অধিকার দেয় না, ওই তালিকায় যার নাম থাকবে তিনি তো আইনত উত্তরাধিকারীও হয়ে যাবেন। ধরুন শুকুরের অবর্তমানে যদি ভোটার কার্ডের ভিত্তিতে লিগাল হেয়ার সার্টিফিকেট সেটা লেখা হয়, তার কে উত্তরাধিকারী, সম্পত্তির অধিকার কে পাবেন সেটা লেখা হয়, তাহলে তো যার নাম নেই, যে স্ত্রীর নাম নেই, তিনি বঞ্চিত হতে পারেন। এসআইআর নিয়ে এই ধরনের একাধিক সমস্যা রয়েছে মুসলিম সমাজে। আরেকটা সমস্যা, সেটা আরও পরিচিত, শ্বশুর বা প্রতিবেশী বা পরিচিত বা অপরিচিত এরকম বিভিন্ন ব্যক্তিদের যে বাবা সাজিয়ে দিয়ে অনুপ্রবেশকারীরা নিজেদের বিভিন্ন পরিচয়পত্র বানিয়ে নিয়েছে, ভোটার তালিকায় নাম তুলেছে, এটা তো আকছার ঘটেছে, এখন আপনারা সবাই জেনে গেছেন, এটা নতুন করে বলার কিছু নেই। 2002-এর তালিকায় নাম আছে এমন কাউকে যদি একবার বাবা মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে নেওয়া যায় তাহলে অটোমেটিক্যালি ম্যাপিং হয়ে যাবে, এটা আটকানো মুশকিল। হ্যাঁ, এটা ঘটনা যে অধিকাংশ লোক যখন তারা হয়তো এই অনুপ্রবেশ করেছেন, পরিচয়পত্র বানিয়েছেন, তখন তারা জানতেন না যে এরকম একটা হঠাৎ করে এসআইআর বলে বস্তু তাদের মাথায় এসে পড়বে। ফলে সবাই যে একদম জেনে বুঝে যাদের নাম ওই 2002-এর তালিকা আছে তাদেরই বাবা বানিয়েছেন এরকমও নয়। অনেকেই নিজেদের বাবার নামটাই ওখানে পুট করে দিয়েছেন, যে ওই বলে না যে স্বপ্নে যদি রাঁধবো তাহলে তো ভালো করে ঘি ডালাই ভালো, ফলে নিজের পরিচয়টাকে শক্তপোক্ত করেছেন। তারা তো একরকম সমস্যায় পড়ে গেছেন। কিন্তু যারা ওই 2002-এর তালিকায় থাকা ব্যক্তিদের নিজেদের বাবা বানিয়ে দিয়েছেন, একদিকে তারা বেঁচে যাচ্ছেন, অর্থাৎ ম্যাপিং হয়ে যাচ্ছেন, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায় হয়েছে, মুশকিলটা অন্য জায়গায় ঘনাচ্ছে। ধরুন কোনো বাংলাদেশি এসে কারোর কাছ থেকে টাকা দিয়ে নামটা কিনে নিল, বাবা বানিয়ে দিল। এবার খাতায় কলমে যখন সে নাগরিক হয়ে গেল, ভোটার তালিকায় তার নাম উঠল, তখন ওই ব্যক্তি তো তার আইনত বাবা প্রমাণিত, তাহলে ওই ব্যক্তির সম্পত্তিতে তো ওই বাংলাদেশিদেরও অধিকার জন্মে গেল। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? আবার ধরুন কেউ নিজের মেয়ের সঙ্গে বাংলাদেশি ছেলের বিয়ে দিল, আর বাংলাদেশিকে নিজের ছেলের পরিচয় দিয়ে পরিচয়পত্র বানিয়ে দিল যাতে সে এখানে থাকতে পারে। মেয়ের কথা ভাবেই করেছেন, কিন্তু ওই বাংলাদেশি
সে তো শ্বশুরের ছেলে হয়ে গেল। এবার মুসলিম পার্সোনাল ল অনুযায়ী ছেলে আর মেয়ের সম্পত্তির ভাগ সমান নয়, তাহলে জামাই যদি এখন ছেলের সমান ভাগ দাবি করে, ছেলেরা মেনে নেবে কেন? মানে এই সমস্ত ক্ষেত্রে যাদের পরিচয় ব্যবহার করে ভোটার কার্ডে নাম তোলা হয়েছে, সেই পরিবারগুলোর থেকেই এই অনুপ্রবেশকারী বা নাম ধার করা ব্যক্তিদের ধরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক ধরনের ভুতুরে ভোটারকে ধরানো হচ্ছে ওই যার যার নাম ব্যবহার করেছেন তার পরিবার থেকে। সেটা বুঝতে পারছেন তো, যে আর্থিক স্বার্থে যখন গা লাগে তখন বাবা মা ছেলেকে ভুলে যায়, আর সেখানে ভাই ভাইকে ভুলে যায়। এ তো কোনো রক্তের সম্পর্ক না। এখানে তো যে কোনো সময় ওই খাতায় কলমে ভ্রাতৃত্ব ভুলে যেতে পারে। ডানকুনিতে অনুপ্রবেশকারী নাদিমের ক্ষেত্রেও তো তাই হয়েছে। সে আরও এক কাঠি সরেস, এক মৃত ব্যক্তির নাম ব্যবহার করে এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছিল সে। মানে তার আগে তার ভোটার কার্ড টার্ড সব কিছু তৈরি হয়ে গেছে ওই মৃত ব্যক্তির নাম করে। এবার যার নামটা সে ধার করেছিল তার পরিবার ধরিয়ে দিয়েছে। কেন ধরিয়ে দিয়েছে? ওই সম্পত্তি হারানোর ভয়ই ধরিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন, মোড়েও শান্তি নেই। সেই নাম ধরে যে কেউ টানাটানি করতে পারেন, এই এসআইআর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে আমরা ওই কস্তুরীর গন্ধের মতো ভোটের গন্ধে বিভোর হয়ে রয়েছি, কেন হয়ে আছি? আমাদের ভবিষ্যতের কথা ভেবেই তো। ওই যাদের আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করব, তারা আমাদের ভবিষ্যতের কথাবার্তা বলবেন, ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা করবেন। এই যে নেতারা নাওয়া খাওয়া ভুলে এই এত প্রাণপাত করছেন, এই ভোটের গন্ধে বুঁদ হয়ে আছেন, সেটাও তো ওই ভবিষ্যৎ নিয়ে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, মানে ভবিষ্যৎ গদিপদির কথা আর কি। একটু আপনার আমার এবং তার সঙ্গে নেতাদের, এদের চাহিদার ধরনটা একটু আলাদা, এই আর কি। নেতারা আমাদের ভবিষ্যৎটা দেখান, এত সোনার থালায় আমাদের সামনে সব কিছু সাজিয়ে দেওয়া হবে, অথচ আমাদের সত্যি সত্যি ভবিষ্যৎ কারা? এই বুঁদ হয়ে থাকার সময় আমরা কি সেটা ভুলে গেছি? যারা আমাদের ভবিষ্যৎ, ছোট ছোট বাচ্চারা, তাদের কেন ভুলে গেছে সবাই? ভুলে গেছে একটা সহজ সরল কারণ আছে। কারণ বাচ্চারা তো ভোটার নয়, যাদের ভোট নেই তারা মানুষও নয়। তাই নেতারা ভবিষ্যতের কথা বলছেন আমাদের, কিন্তু আমাদের ভবিষ্যৎকে দিব্য ভুলে গেছেন। ভবিষ্যৎ খেলো কি না খেলো, বাঁচলো কি মরলো, নেতাদের কোনো নজরই নেই। দেখুন, রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে এমন বুঁদ, অন্য কিছুতে তাদের ওই ভোটের বাইরে নজর দেওয়ার সময় কোথায়? আর এর বাইরে, তাদের নজরের বাইরে কি হচ্ছে? দেখুন, মিড ডে মিল বলে একটা বস্তু, সেটা কিন্তু ভোটের প্রচারের মধ্যে সবসময় রয়েছে। আপনারা জানেন, বড়াই করে সেটার কথা বলা হয়, কিন্তু বাস্তবে ওই বাচ্চাদের পাতে আর গরিব মানুষের হাতে, দুটো জায়গাতেই পেন্সিল ছাড়া আর কিচ্ছু নেই। এবার পেন্সিল দিয়ে লেখাপড়া হবে নাকি খয়রাতির হিসেব লেখা হবে, সেটা নিয়ে কনফিউশন আছে। সেটা কনফিউশনটা সামলানোর জন্য অবশ্য দায়িত্ব সব কিছু যারা শেখাবেন তাদের ওপর আর কি। তো কিন্তু যারা প্রাথমিকভাবে আমাদের শেখার, তারাও তো কনফিউশনে আছেন। মানে ওই সরকারি স্কুলের স্যার আর দিদিমণিরা বাচ্চাদের খাওয়াবেনটা কি? বহু জায়গায় তো মাঝে মধ্যে ওই চাল ডালও গিয়ে পৌঁছচ্ছে না। তার সঙ্গে ওটা ছেড়ে দিন, ওটাও না হয় ধরে নিলাম, ওটা কোনো একটা ঘটনা চক্রে ঘটে যাচ্ছে। কেন ঘটবে সেটা পরের প্রশ্ন। এই বাচ্চাদের পাতে ডিম দেওয়ার কথা, ডিম আসবে কোত্থেকে? শীত আসছে, ডিমের দাম বাড়ছে। একটা ডিমের দাম কত আজকের দিনে? দেখবেন কোথাও 8 টাকা, কোথাও 8.5 টাকা। মিড ডে মিলের বরাদ্দ কত জানেন? প্রাথমিকে 8 টাকা 87 পয়সা। মোল্লা নাসিরুদ্দিন থাকলে এর আগের দিন গল্পটা বলেছিলাম, সেই রকম নিঘাত জিজ্ঞেস করতো যে মিড ডে মিলটা যদি থাকে, মানে সব যদি 8 টাকা ওই আশপাশেই হয়, তাহলে মিড ডে মিল যদি থাকে তাহলে ডিমটা কোথায় গেল? আর ডিমটা থাকলে মিড ডে মিলটা কোথায়? এর সঙ্গে নাকি মাসে আবার 2-1 বার চিকেনও হবে। মানে এটা শুনে খোদ মুরগিরাও কিন্তু পথে নামতে পারে, দাবি তুলতে পারে যে জনতাকে সরকার যেভাবে মিড ডে মিলের নামে বোকা বানাচ্ছে, তাতে মুরগিদেরও আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে।
তারপরেও বহু জায়গায় চেষ্টা চরিত্র করে একগ্রাস সাদা ভাত দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন স্যার আর দিদিমণিরা। আমরা বহু স্টোরি করেছি, বহু খবর আপনাদের দেখিয়েছি যেখানে স্যার বা দিদিমণিরাই পকেটের টাকা খরচা করেই বাচ্চাদের পুষ্টির যোগান দিচ্ছেন। কিন্তু এভাবে আর কতদিন বলুন তো? এগুলো ছেড়ে দিন, এগুলো ভুলে যান। যে জন্য এতগুলো কথা বললাম, এই ভোটের বাজারে ভোট করে সবাই যখন বুঁদ হয়ে আছেন, তখন এই বাচ্চাদের জন্য যে বরাদ্দ ডিমটা, সেই ডিমের বরাদ্দটাও নাকি বন্ধ হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, আপনার বা আমাদের ভবিষ্যতের জন্য বরাদ্দটা এখন থেকেই তো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জন্য পড়ে থাকছে কি? মহাশূন্যতা। ভোট আসছে, নেতারা ভোটের খিদে বুঁদ হয়ে আছেন, কিন্তু আসল খিদে যেটাই ছোট ছোট বাচ্চাদের পায়, যেটা টানে ওরা স্কুলে যায়, আর ওদের কপালে ডিমের বদলে অশ্বডিম্ব জোটে। মিড ডে মিলে কেন্দ্র দেয় 60%, রাজ্য দেয় 40% খরচ। প্রাথমিক মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বরাদ্দ 8 টাকা 87 পয়সা, কেন্দ্রের ভাগে পড়ে 5 টাকা 32 পয়সা, আর রাজ্যের ভাগে পড়ে 3 টাকা 54 পয়সা। উচ্চ প্রাথমিক মানে ওই ধরুন ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রতিদিন পড়ুয়া পিছু 11 টাকা 50 পয়সা বরাদ্দ, যার মধ্যে কেন্দ্রের ভাগে পড়ে 6 টাকা 90 পয়সা আর রাজ্যের ভাগে পড়ে 4 টাকা 60 পয়সা। একটা ডিমের বর্তমান দাম কত? 8 থেকে 8.5 টাকা। মানে কি দাঁড়াচ্ছে? একটা ডিমের দামে ভাত, সবজি, সয়াবিন, ডিম, এমনকি পারলে চিকেনও খাওয়াও। তেল, মশলা, জ্বালানি এসব কি হাওয়ায় আসে, নাকি রাজনীতির খেলায় মিড ডে মিলের পুষ্টিটাই হাওয়া? ডিম প্রায় 8 টাকার ওপর, সঙ্গে একদিন এখন ভাবতে হচ্ছে যে একদিন গোটা করব কিনা, আবার হাফ হাফ করব কিনা, কারণ যে হারে বাড়ছে সবজির দাম মাত্রা ছাড়া। না সেটা তো কোনোভাবে সম্ভব নয়, কিন্তু তা সত্ত্বেও নিজেদের কাছ থেকে প্রায় 500, 1000, 1500, 2000 টাকা পকেট থেকে মানে ভর্তুকি হিসাবে দিতে হয় আর কি। এইভাবেই মিড ডে মিল চলছে। স্যার দিদিমণিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর নেতারা তাদের নজরে নাগরিকত্ব, তাদের নজরে দোষারোপ আর প্রতিশ্রুতির খেলা। সেন্ট্রাল তো আমাদের মিড ডে মিলের যে বকেয়া টাকা, সেই টাকাটাই দেয়নি। আগে ডাল ভাতের টাকাটা দিক, এটা তো মুখ্যমন্ত্রী তার কোষাগার থেকে টাকা দিচ্ছে। মমতা ব্যানার্জির কি যায় আছে পড়ুয়া খেতে পাক আর না পাক? ওর বাড়িতে যে পড়ুয়াটা আছে তার তো খাবারের অভাব নেই। যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে, পনির থাকবে, দুধের গ্লাস থাকবে। আপেল, দুধ, পনির, পেটের খিদে শুকিয়ে যাওয়া মুখগুলোতে হাসি ফিরতে পারে। আপাতত ডিমটা ফিরবে কবে, সেটাই বরং স্পষ্ট করুক রাজনীতি। আজকে সকালে বাজারে গেছিলাম, জানেন তো, টমেটোর দাম বললো 80 টাকা, মানে 4-5টা টমেটোতে হাফ কেজি শেষ। বুদ্ধি করে অনেকগুলো ছোট ছোট টমেটো কিনেছি, মানে 40 টাকায় অনেকগুলো টমেটো, মনের শান্তি। আর ওই বড় বড় টমেটোর বদলে টমেটোর বাচ্চাতেই চিত্ত প্রসন্ন। এটা মধ্যবিত্তের লড়াই, জানেন তো, এই সারাক্ষণ এই অঙ্কটাই চলে। আর অর্ধেক ডিম খেয়ে সরকারি স্কুলের বাচ্চারা তারা ভবিষ্যতে লড়াই করার শক্তি সঞ্চয় করে। আর যখন দেখে যে সেই ডিমটাও হাওয়া হয়ে যাচ্ছে, তখন ভাবুন তো শক্তিটা কোত্থেকে আসার কথা ভাববে। ভুয়ো শিক্ষকের থেকে অশ্বডিম্ব শিখছে, এটা তো আমরা বুঝে গেছি, কিন্তু ভবিষ্যতে নিজেদের লড়ার শক্তিটা অন্তত পেলে তো বাবা মায়েরা একটু শান্তি পান। দেখুন, একটা কথা আপনাদের ভেবে শান্তি পাওয়া উচিত, জানেন তো, আরে মিড ডে মিলটা মাঝে মধ্যে ভ্যানিশ হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে তো থাকছে। ডিমটা এখন ভ্যানিশ হয়েছে, কিন্তু ওই কোনো না কোনো সময় তো হয়তো আসবে, কোনো না কোনো দিন। আর ওই প্রতিশ্রুতিতে অ্যাটলিস্ট ওই আপেল, কলা ফলা কত কিছু শুনতে পাচ্ছেন। এই পাওয়াটা এটা কি কম নাকি? যদি এগুলো সবটা ভ্যানিশ হয়ে যেত, হতেই পারে, কেন বলছি, হাসপাতালেই যদি আপনারা দেখেন যে পরপর জিনিসপত্র মানে অদৃশ্য ম্যাজিশিয়ানরা তারা সব গায়েব করে দিচ্ছে, তাহলে এই সমস্ত জিনিসপত্র আর কোন ছাড়? এই তো দুদিন আগে দেখলেন লোকের মানে মৃতদেহের চোখ ভ্যানিশ হয়ে গেল, সে নিয়ে কত বিতর্ক, কত কিছু, মুখ্যমন্ত্রীর রাস্তা আটকে যাওয়া, এই সমস্ত হলো। আর এখন ওই বললাম, আমরা ভোটের গন্ধে বুঁদ হয়ে রয়েছি কস্তুরী মৃগের গন্ধের মতো। তার ফলে আরও কত কিছু যে এর বাইরে ঘটে যাচ্ছে আমরা জানতে পারছি না, কত কিছু যে ভ্যানিশ হয়ে যাচ্ছে।
ওই দুষ্টু লোক ভ্যানিশের মতো। হাসপাতালগুলোতে নাকি বেশ কয়েকজন সদ্যজাত বেবাগ ভ্যানিশ হয়ে গেছে। মঙ্গলবার বারাসাত মেডিকেল কলেজের খবরটা, সেটা তো চারপাশে লোকজন চোখ ভ্যানিশ নিয়ে তেড়ে ফুড়ে উঠেছিলেন, কিন্তু আরামবাগ মেডিকেল কলেজে 3 দিনের সদ্যজাত উধাওয়ের অভিযোগ তো তার মধ্যেই উঠল। পরিবার শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগ করছে। ভাবতে পারছেন সরকারি হাসপাতাল কি ওই বাচ্চা চুরি বা বাচ্চা অদল বদলের রোগেও আক্রান্ত? কি কখন ভ্যানিশ হয়ে যাবে হাসপাতালে কেউ কোনো গ্যারান্টি দিতে পারছেন না। তারকেশ্বরের এক মা গত সোমবার পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। শিশুকে এসএনসিইউতে স্থানান্তরিত করা হয়। পরিবারে কি অভিযোগ জানেন? মঙ্গলবার হাসপাতাল জানিয়েছে যে ওই সদ্যজাত পুত্র সন্তান মারা গেছে, কিন্তু সেই দেহটা ভুল করে আরেক পরিবারকে দেওয়া হয়ে গেছে। ভুলের তো একটা লিমিট আছে। ভাবছেন এখানেই শেষ? না, পরিবারের অভিযোগ হচ্ছে এরপর হাসপাতাল বলে সেই পরিবার নাকি শেষকৃত্যও করে ফেলেছে। শেষকৃত্য করা মানে কবরস্থ করা হয়েছে। এবার যার বাচ্চা উধাও হলো আর যাকে মৃত বাচ্চা দেওয়া হলো, দুটোই সংখ্যালঘু পরিবার। মানেটা কি দাঁড়ালো? ভোট ব্যাংকের অঙ্ক ঢুকে পড়লো। কিন্তু মাঝখান থেকে সরকারি হাসপাতালের গাফিলতিটা তো স্পষ্ট হলো। এবার এই গাফিলতি, চুরি, মানে মুদ্রা কথাই যে অভিযোগগুলো, এগুলোর সুরাহা কি হবে? সুরাহার রাস্তা আছে, ওটা তো 48 ঘন্টা আগেই জানা গেছে, মানে তারও আগে আপনারা সবাই জেনে গেছেন। প্রতিবাদ থামাতে দেওয়াই তো একটাই, তদন্তের নির্দেশ। এবার তদন্তের একটা রিপোর্ট আসার কথা, কিন্তু তখনই তো বুস্টার ডোজ। রিপোর্ট আসার আগেই হয়তো পরিবারের কাছে চাকরির অফার লেটার বা ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে। মানে বুঝতে পারছেন, এখন ওই ভোটের গন্ধে বুঁদ হয়ে থাকলে চারপাশে যা হচ্ছে সেই সমস্ত রোগের একটাই অব্যর্থ ওষুধ, ক্ষতিপূরণ আর অফার লেটার।